তিনি বলেন যে এই স্যাবেটুর, এই অন্তর্ঘাতকারীরা, এই ষড়যন্ত্রকারীরা নাকি বিভিন্ন আন্দোলনে ঢুকে পড়েন, এবং বলে তিনি আঙুল তুলে তিনি আবার বলে দেন, ঠিক মার্চে যেমন করে তিনি তৌহিদি জনতাকে ধমকে দিয়েছিলেন যে তৌহিদি জনতা মব যদি করেন, গত 1.5 দশকে আপনারা শান্তিপূর্ণভাবে ধর্ম পালন, রাজনীতি পালন করতে পারেন নাই, এখনো আপনাদের ওপর জুলুম করা হবে, কারণ জুলুমকারীর উপর জুলুমই জায়েজ আছে। বাংলাদেশে কোন আন্দোলন জায়েজ, কোন আন্দোলন জায়েজ না, মানে বাংলাদেশে কোন আন্দোলন করা যাবে, কারা আন্দোলনে বেরোতে পারবেন আর কাদের জন্য আলোচনায় একমাত্র পথ, সেই সব কিছু ঠিক করে দেবেন আসলে জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্বে বেরিয়ে আসা মাহফুজ আলম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম এরা। কারণ আপনারা দেখুন, গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকেরা বুধবার রাস্তায় নেমে আসে, তারা ঠিক করে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে যাবে, তাদের বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ সময়ের আবাসন সহ নানা রকম সমস্যার সমাধানের দাবি নিয়ে, এবং কেন সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, দ্রুত সেসব কাজ হচ্ছে না, এসব দাবি নিয়ে তারা প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়। বুধবার দুপুরে তখন তাদের ওপর পুলিশ তাদেরকে কাকরাইল মোড়ে আটকে সাউন্ড গ্রেনেড ছোড়ে, কাঁদানে গ্যাস ছোড়ে ব্যাপক লাঠিপেটা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকদের, এবং এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকেরা সেখানেই অবস্থান নেন। বিকাল থেকে সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের বাস ভরে ভরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরো শিক্ষক, উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থীরা গিয়ে সেখানে যুক্ত হন। এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা হয়তো ভেবেছিলেন যে যেহেতু হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে যমুনার সামনে রাত ব্যাপী, দিন ব্যাপী সমাবেশ চলতে পেরেছে মাত্র গত সপ্তাহেই, তাহলে কেন তারাও তাদের ন্যায্য দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যেতে পারবেন না? আসলে সব নিয়ম এই হাসনাত আবদুল্লাহ, মাহফুজ আলমদের জন্য আলাদা। আর মাহফুজ আলম কথায় কথায় খুব হুমকি দিতে ভালোবাসেন, প্রায়শই ফেসবুকে হুমকি দিয়ে ফেলে তার মধ্যে এমন কাঁপুনি সৃষ্টি হয় যে সেই কাঁপুনি সৃষ্টি হওয়ার ফল পরপরই তিনি ফেসবুক থেকে সেই পোস্ট উঠিয়ে নেন। যেমন ধরেন, খুব সম্প্রতি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর তিনি যেহেতু ৭১-এর ফয়সালা না হলে কোনো ফয়সালা হচ্ছে না এমন বলে জামাত শিবিরের দিকে আঙুল তোলেন, তখন ফেসবুকে তাকে নিয়ে, ফেসবুকে তিনি কোথা থেকে এসেছেন, তার ব্যাকগ্রাউন্ড কি, কাদের সাথে মিশতেন, তার রাজনৈতিক আদর্শ কি, তার পরিবারের রাজনৈতিক আদর্শ কি, মানে একদম মাহফুজ আলম আর তার পরিবার নিয়ে টানাটানি শুরু হয়ে গেলে মাহফুজ আলম স্ট্যাটাস দেন যে যারা এসব করছো, ফ্যামিলি টাইনা আনছো, তাদের জন্য নাকি এমন জিল্লতি, মানে এমন দুর্দিন অপেক্ষা করতেছে যেই জিল্লতি 50 বছরের মধ্যে তারা দেখে নাই। এবং মাহফুজ আলম বলে দিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সেই জিল্লতি প্রদান করা শুরু করবেন। এখন এর পরপরই আবার কিছুক্ষণের মধ্যেই, মনে ঘন্টাখানেকও সাহস রাখতে পারেন নাই মাহফুজ আলম যে তিনি এই জিল্লতি বজায় রাখতে পারবেন, তিনি তখন সেই স্ট্যাটাসও উঠিয়ে নিয়েছেন। কিন্তু মানুষ তো জানে মাহফুজ আলম স্ট্যাটাস দেবেন, কাউকে না কাউকে হুমকি দেবেন, আঙুল তুলবেন, একটু পরেই ভয়ে কাঁপুনি দিয়ে উঠবেন, কাজেই মানুষ আগেই ছবি তুলে রেখেছিল। ছবির দুটো ভার্সন দেখলে দেখবেন এর মধ্যেই আবার মাহফুজ আলম এক দফা এডিট করেছিলেন, মানে ওই যে 50 বছরের মধ্যে সর্বাধিক জিল্লতি দিবেন, সবচেয়ে বড় দুর্দিন দেখায় ছাড়বেন, ওই কথাটা তিনি মুছে ফেলেছিলেন মাঝখানে একবার। মাহফুজ আলম এরপর বুধবার রাতের দিকে, যখন দিন ব্যাপী কাঁদানে গ্যাস, গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, লাঠিপেটা খেয়েও জগন্নাথের ছাত্র শিক্ষকেরা বিক্ষুব্ধ, তাদের ন্যায্য দাবিতে তারা একদিকে কেন প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর যেতে পারলেন না, আর পুলিশ তাদেরকে পেটালো কেন, মানে পুলিশের সাউন্ড গ্রেনেড মারতে হবে কেন, জলকামান ছুটতে হবে কেন, কি এমন অন্যায় দাবি নিয়ে তারা রাস্তায় বেরিয়েছেন, এটা না বুঝতে পেরে তারা যখন কাকরাইল মোড়ে সারা রাত অবস্থান করবে বলে দাবি নিয়ে বসে আছে, তখন মাহফুজ আলম গেলেন সেখানে। মানে মনে হলো বাংলাদেশে শিক্ষা উপদেষ্টা নাই, শিক্ষা সচিব নাই, মানে বিরাট দায়িত্ব ছাত্রদের, এই কথা শুনতে গেলেন মাহফুজ আলম। তিনি গিয়েই শুরু করলেন, আপনাদের আমার সঙ্গে আলোচনা করার কথা ছিল, আলোচনা না করে আন্দোলনে আসছেন কেন, এখন আন্দোলন আপনাদের অধিকার, কিন্তু আন্দোলন করতে যখন এসেছেন উস্কানির মুখে পুলিশ
এই কথা উনি বলে সারতে পারেন নাই, উনাকে মেরেছে।